আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল। আজকে যেটা হচ্ছে যে গত সপ্তাহে যেটা আমি অ্যান্টি এপিলেপটিকের যে মূল মেকানিজম, এপিলেপসি, ডিফারেন্ট টাইপ অফ এপিলেপসি এবং কোনটাতে কিভাবে এপিলেপসি গুলো জেনারেট হয়, এবং কোনটাতে কি ড্রাগ দেওয়া হয় সেগুলো আলাপ করেছিলাম। আজকের ক্লাসটা হবে হচ্ছে বেসিক্যালি তিনটা জিনিস আমি পড়াবো। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রাগস। এখন ইন্ডিভিজুয়াল ড্রাগস তো আসলে অনেক আছে। মানে এপিলেপসিতে ড্রাগের প্রচুর আবিষ্কার হয়েছে, নতুন নতুন ড্রাগ চলে আসছে। তো আমি ইম্পর্টেন্ট ড্রাগ যেগুলো একটু প্র্যাকটিক্যালি প্লাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ড্রাগগুলোই পড়াবো। প্লাস হচ্ছে যে যেটা পড়াবো সেটা হচ্ছে লাস্টে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস। এবং স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস জিনিসটা কি, সেটার ম্যানেজমেন্ট, সেটা সেটা পড়াবো একটুখানি। আর হচ্ছে তোমার অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগের সাথে প্রেগনেন্সি যে সম্পর্ক, কারণ এইটা অনেক খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং প্রেগনেন্সির সাথে মানে অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগের অনেক অনেক কনসিডারেশনের ব্যাপার আছে সেজন্য। হ্যাঁ, তো আজকে আমি শুরু করি। প্রথমে ইন্ডিভিজুয়াল ড্রাগ দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আসি আমরা ফিনাইটুইন। ফিনাইটুইনটা কি, ওটা সেকেন্ড। ফিনাইটুইনটা হচ্ছে তোমার এই ওল্ডেস্ট ড্রাগ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, যেটার জন্য এবং এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। সেজন্যই তোমার হচ্ছে আম, আহ, এটা ফার্স্টে নিয়ে এসেছি। এবং পরীক্ষাতে অনেক কোশ্চেন হয় ফিনাইটুইন থেকে। এটা একটা পেট কোশ্চেন টাইপের বলা যায়। এবং এটা যেহেতু ওল্ডেস্ট ড্রাগ, অনেক রকম কোশ্চেন এটা থেকে আসে। তো প্রথম কথা হচ্ছে এটা কেমিক্যাল, এটা হচ্ছে ডাইফিনাইল হাইড্রান্টোইন। এটা কেমিক্যাল স্ট্রাকচার, এটা একটা রিং থাকে ডাইফিনাইল হাইড্রান্টোইন, এখান থেকে ডেরিভেটিভ ফিনাইট্রোইন। এন্ড এটা ইফেক্টিভ এগেইনস্ট অল টাইপস অফ ফোকাল এবং টনিক ক্লনিক সিজার এক্সেপ্ট অ্যাবসেন্ট সিজার। এই টার্মটা ভেরি ইম্পর্টেন্ট। ফিনাইট্রোইন মোটামুটি জেনারেলাইজ সিজার এবং ফোকাল সিজারের সবগুলোতে কাজ করে এক্সেপ্ট অ্যাবসেন্ট সিজার। হ্যাঁ, এখানে এটার কাজ করে না। মেকানিজমটা কি, মেকানিজমটা আসলে লাস্ট কাজটা যদি তোমরা কেউ করে থাকো তাহলে খুবই ইজি। আমি ওখানে দেখিয়েছিলাম যে দুইটা রিসেপ্টর, একটা হচ্ছে দুইটা চ্যানেল, একটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আর একটা হচ্ছে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল। ফিনাইটুইনটা বেসিক্যালি কাজ করে হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের উপরে। এবং থেরাপিউটিক কনসেন্ট্রেশনে এটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। এবং এই যেহেতু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ব্লক হয়ে যায়, তখন যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে যে অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেট হতো সেটা হতে পারে না। এবং এটার তোমার হচ্ছে যে মেমব্রেনটা স্টেবিলাইজ থাকে এবং প্রোপাগেশন অফ অ্যাবনর্মাল ইম্পালস ইন দ্য ব্রেন সেটা বন্ধ হয়ে যায়। আলটিমেটলি যেটা হয় যে রিপিটেটিভ তোমার ব্লক দ্য রিপিটেটিভ ফায়ারিং। আচ্ছা, এখন আসো এটা যদি এটা আমি হায়ার কনসেন্ট্রেশনে দিই, অনেক সময় তোমাদের বইয়ে লেখা থাকে কি সবগুলো লেখা থাকে মেকানিজম। বেসিক্যালি থেরাপিউটিক কনসেন্ট্রেশনে হচ্ছে এইটা হচ্ছে মূল মেকানিজম যে সোডিয়াম চ্যানেলের মাধ্যমে। এখন যদি খুব বেশি ডোজ দেওয়া হয় 5 to 10 ফোল্ড, তখন এটা গাবা রিসেপ্টরের উপরেও কাজ করতে পারে। গাবা রিসেপ্টরের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এটা মানে রেসপন্সটা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এটা অ্যান্টিসিজার ইফেক্ট যেতে পারে। কিন্তু নর্মাল থেরাপিউটিক ডোজে মূল মেকানিজম হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লক। এটা মনে রাখলে হবে। এরপরে আসো ফার্মাকোকাইনেটিক্স। এটা ফিনাইটুইনের ফার্মাকোকাইনেটিক্সটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা যেটা ঘটে যে এটার ফার্মাকোকাইনেটিক্স কিছু পিকুলারিটি আছে। এবং পিকুলারিটি এটা ড্রাগের থেরাপিতেও খুব মানে ইমপ্লিকেশন আছে সেজন্য। প্রথম কথা হচ্ছে এটা এক্সটেন্সিভলি বাউন্ড টু সিরাম প্রোটিন, বা 90% ড্রাগ বাউন্ড হয়ে যায় অ্যালবুমিনের সাথে। এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যখন একটা পেশেন্টের কনভার্সন হতে থাকবে, যখন আমার অ্যাকশনটা লাগবে র্যাপিড,
তখন যদি আমি ফিনাইটুইন দিয়ে এটা ম্যানেজ করতে হয়, তখন আমাকে অবশ্যই লোডিং ডোজ দিতে হবে। আমি যদি নর্মাল ডোজে দেই 90% বাউন্ড হয়ে থাকবে অ্যালবুমিনের সাথে, ফলে ফ্রি ড্রাগ থাকবে মাত্র 10%, যেটা which will not be sufficient to control the convulsion. As a result, we have to give a loading dose to achieve a peak plasma concentration. এই কারণে এটা একটা এই ফার্মাকোকাইনেটিক্সটা খুব ইম্পর্টেন্ট, যে নর্মাল থেরাপিউটিক ডোজ যেটা আমরা দিই সেটা সেক্ষেত্রে আমাকে লোডিং ডোজ দিতে হবে ফিনাইটুইনে, বিকজ এটা 90% দেওয়ার সাথে সাথে বাইন্ড হয়ে যায় প্রোটিনের সাথে, ফলে ফ্রি ড্রাগ কম থাকে। আর এট লো লেভেল ইটস মেটাবলিজম ফলোস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, মানে একটা ফ্র্যাকশন ধরে ধরে এটা মেটাবলিজম হয়। কিন্তু যখন এই এনজাইম লিভারের এনজাইম গুলো দিয়ে মেটাবলিজমটা, যখন এনজাইমটা স্যাচুরেটেড হয়ে যায়, তখন যেটা ঘটে সেটা হচ্ছে যে এটার প্লাজমা লেভেলটা তখন ডিসপ্রপোর্শনেটলি বাড়তে থাকে, তখন এটা জিরো অর্ডার কাইনেটিক্স কনভার্ট করে। এটা মানেটা হচ্ছে প্রথমে যখন দেওয়া হয় একটা 100 মিলিগ্রাম হয়তো ফিনাইটুইন দেওয়া হলো, যেটা হচ্ছে যে এটা একটা পার্সেন্টেজ ধরে ধরে এটা প্রথম মেটাবলিজম হয়, যেটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এরপরে যখন এনজাইমগুলো স্যাচুরেটেড হয়ে যায়, তখন এটা হচ্ছে অ্যামাউন্ট ধরে ধরে এটা মেটাবলিজম হয়। ফলে তখন যখন স্যাচুরেশন হয়ে যায়, তখন এই ডোজ অ্যাডজাস্টমেন্ট যেটা ফার্মাকোকাইনেটিক্স, তখন অল্প ড্রাগ দিলেই প্লাজমা লেভেল অনেক বেড়ে যায়। এটা একটা ভেরি মানে ইম্পর্টেন্ট, যেটা ক্লিনিক্যালি কিছুটা ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি এটা রোল আছে এই ইফেক্টটা। হ্যাঁ, কারণ প্রথম দিকে হয়তো ডোজটা বাড়িয়ে দিতে হয়, কিন্তু যখন মেটাবলিজমে এনজাইমগুলো স্যাচুরেট হয়ে যাবে, তখন অবশ্যই এই ডোজটা তখন ওইভাবে বাড়ানো যাবে না, তাহলে প্লাজমা লেভেলটা আরো বেশি বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ফেনাইটুইনের ওয়াটার সলিবিলিটি খুব লো, লিপিড সলিবিলিটি বেশি, ফলে ওরালি খুব ভালোই কাজ করে। কিন্তু আইভিতে ওয়াটার সলিবিলিটি দিলেও এটা সিএনএস এর পেনিট্রেশন একটু কম হয়, কিন্তু ফসফেনাই মানে র্যাপিডলি দেওয়া যায়। ফসফেনাইটুইন যেটা, সেটা আবার ওয়াটার সলিউবল ড্রাগ, যেটা হচ্ছে র্যাপিডলি একটু দেওয়া যায়। যেহেতু লিপিড সলিউবল ওয়াটার সলিউবল কম, ফিনাইটুইনের লিপিড সলিউবল বেশি, ফলে সিএনএসি পেনিট্রেশন ঠিক হয়, কিন্তু ওয়াটার সলিউবিলিটির কারণে মানে কম থাকার কারণে, লিপিড সলিউবল বেশি থাকার কারণে এটা আইভি দিতে গেলে স্লোলি দিতে হয়। আর ফসফেনাইটুইনটা কি, ফসফেনাইটুইনটা হচ্ছে ফিনাইটুইনের একটা প্রো ড্রাগ, যেটা আবার ওয়াটার সলিউবল বেশি, ফলে এটা আইভি আর একটু র্যাপিডলি দেওয়া যায়। এখন যখন একটা পেশেন্টের অ্যাক্টিভ কনভার্সন হতে থাকে, তো মানে একটা পর একটা সিজার হচ্ছে, তখন আমার দরকার র্যাপিডলি কাজ করার জন্য, তখন ফিনাইটুইন আইভি দেওয়া যায়, কিন্তু ফসফেনাইটের মতো র্যাপিডলি দেওয়া যায় না, একটু স্লোলি দিতে হয়। তো এই তিনটা ফার্মাকোকাইনেটিক্সটা এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসলে এটা ক্লিনিক্যাল ইউজ কি, এটা মোটামুটি অনেকগুলো সিজার ইউজ করা হয়, যেটা বলেছি ফোকাল সিজার, জেনারেলাইজ সিজার, স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস যেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি সিজার হতে থাকে, আর হচ্ছে সিজার্স অকারিং ডিউরিং নিউরোসার্জারির সময় যদি কোনো সিজার হয়, সেগুলো তো এটা খুব ভালো কাজ করে। আচ্ছা, এটার সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নট ইফেক্টিভ ইন অ্যাবসেন্স সিজার, অ্যাবসেন্স সিজারে এটা তেমন কাজ করে। আচ্ছা, নন সিজার ইন্ডিকেশন কি, নন সিজার ইন্ডিকেশন হচ্ছে এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া এবং ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কিন্তু বর্তমানে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া আর ম্যানিক ডিপ্রেশনে এটা ফেনাটোইন খুব বেশি ইউজ হয় না। এর কারণ হচ্ছে তোমাদের যেটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া কার্বামাজিপিন বা আরো ভালো ভালো ড্রাগ আছে অ্যান্টিএপিলেপটিক, সেগুলো ইউজ হয়। আচ্ছা, এখন আসি ফেনাইটুইনের অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট কি, এটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে আমি যদি কোনো স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস যেখানে কন্টিনিউয়াস সিজার হচ্ছে বা অ্যাক্টিভ কনভালশন, সেখানে যখন আমি লাস্ট ডোজে একটা দিতে হবে, বোলাস লোডিং ডোজ বা বোলাস ডোজ দিতে হয়, তখন একটা হতে পারে। সেটা হচ্ছে যদি খুব বেশি পরিমাণ ডোজ পড়ে যায়, তখন কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে এবং সিএনএস ডিপ্রেশন হতে পারে, মানে সিডেশন, নিস্টেগমাস, ডিপ্লোপিয়া, কনফিউশন, হ্যালুসিনেশন, এগুলা ডেভেলপ করতে পারে। আর কি হতে পারে, হাইপোটেনশন হতে পারে এবং নসিয়া এন্ড ভমিটিং হতে পারে। এগুলো হচ্ছে যখন হঠাৎ করে কোনো লাস্ট ডোজে দেওয়া হয়, তখন এই ফিনাইটুইনের অ্যাডভার্স ইফেক্ট গুলো এগুলো এই ইফেক্ট গুলো আসে। আর যখন লং টার্ম ইউজ করা হয়, ক্রনিক ইউজ ফিনাইটুইনের, যে হয়তো বছরের পর বছর দিতে হবে, তখন লং টার্ম ইউজের ক্ষেত্রে এটা যেটা করে সেটা হচ্ছে কোর্সেনিং অফ ফেসিয়াল ফিচার্স অকার্স ইন দ্য চিলড্রেন, মানে ইয়ার লোব, তারপর নোজ, এগুলো কোর্সেনিং হয়ে যায়, থিকেন হয়ে যায়। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে
পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, আর অস্টিওম্যালিশিয়া হয়। এটা কারণটা হচ্ছে এই ফিনাইটোইনটা হচ্ছে একটা এনজাইম ইনডিউসার ড্রাগ, যেটা কিনা ভিটামিন ডি এর মেটাবলিজম করে ফেলে লিভারে। এখন ভিটামিন ডি তো লিভারে বেসিক্যালি আমরা জানি যে 3 মাসের মধ্যে স্টোর থাকে, কিন্তু যদি রিপ্লেসমেন্ট না হয় তখন যেহেতু ভিটামিন ডি লিভারের মেটাবলিজম বেড়ে যায়, তখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডেভেলপ করে এবং এই কারণে অস্টিওম্যালিশিয়া হয়। আর কি হতে পারে, রিভার্সিবল জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া এন্ড হার্সুটিজম। এটা হচ্ছে বেসিক্যালি হার্সুটিজম, এগুলো হয় মানে অ্যান্ড্রোজেনিক যে হরমোন গুলো থাকে, এই হরমোনের মেটাবলিজম বেড়ে যাওয়ার মানে ইয়ের কারণে। ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেনিক যে হরমোনগুলো থাকে সেগুলো মেটাবলিজম তোমার ডেভেলপ করে মানে কমে যায় এবং অ্যান্ড্রোজেনিক বেড়ে যায়, এই কারণে হার্সুটিজম ডেভেলপ করতে পারে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় ডিউ টু ফোলেট ডেফিসিয়েন্সি, কারণ যেহেতু এটা এনজাইম ইনডিউসার, ফোলেট ডেফিসিয়েন্সি হয়ে যায়, লিভার স্টোর থাকতে পারে না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। আর হচ্ছে ইনহিবিশন অফ অ্যান্টি ডায়াবেটিক হরমোন সিক্রেশন, এগুলো হচ্ছে লং টার্ম ইউজের ক্ষেত্রে। ফিনাইটোইন কিন্তু বেসিক্যালি খুব ভালো একটা ড্রাগ, বেশ ভালো ইফেক্টিভ, ব্রড স্পেকট্রাম বলা যেতে পারে। মোটামুটি সব ধরনের দাগই দেওয়া হয়, সব ধরনের কন্ডিশনই দেওয়া হয় এপিলেপসিতে, বাট এক্সেপ্ট অ্যাবসেন্ট সিজার। কিন্তু প্রবলেম হয়ে গেছে এই সাইড ইফেক্ট। ফিনাইটোইনের সাইড ইফেক্ট গুলো এত বেশি এবং লং টার্ম ইউজ করলে এগুলো মানে হবেই। এই কারণে এই ফিনাইটোইন একসময় খুব বেশি ইউজ হলেও, যেহেতু বর্তমানে খুব ভালো ভালো ড্রাগ চলে আসছে যেগুলো টক্সিসিটি খুব কম, লং টার্ম ইউজ করলেও এত ইফেক্ট, এত সাইড ইফেক্ট হয় না। সেজন্য ফিনাইটোইন এখন লং টার্ম ইউজের জন্য খুব বেশি ফার্স্ট লাইন ড্রাগ না, খুব কম কন্ডিশনে আছে, খুব কম অবস্থাতে ফিনাইটোইন ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে লং টার্ম ইউজের জন্য ইউজ করা হয়। লং টার্ম ইউজের জন্য বর্তমান নতুন নতুন অনেক ড্রাগ আসছে, সেগুলো ইউজ করা হয়। লং টার্ম ইউজের ক্ষেত্রে ফিনাইটোইন খুব ভালো ড্রাগ না বিকজ অফ সাইড ইফেক্ট, বাট অ্যাকিউট লোডিং ডোজে এখনো ফিনাইটোইনের রোল আছে, স্ট্যাটাস অ্যাভেলেবল, ঠিক আছে। অ্যাকিউট অবস্থায় হাই ডোজে দিলে ভালোই কাজ করে, খুব ভালো ইফেক্টিভ একটা ড্রাগ। টেরাটোজেনিক ইফেক্ট, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রেগনেন্সিতে যদি কোনো কারণে ফিনাইটোইন দেওয়া হয়, বর্তমানে এটা অ্যাকচুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড, এবং যদি দেওয়া হয় তো কোনো কারণে পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যায় আননোটিসড, কিন্তু হয়তো জানে না, পরে দেখা গেল যে ফিনাইটোইন খাচ্ছিল, তখন হয়তো যেটা হয় ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোম ডেভেলপ করে। ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোমটা হচ্ছে এই হাইড্যান্টোইন যে এটা কেমিক্যাল স্ট্রাকচার, হাইড্যান্টোইন ডেরিভেটিভ, সেখান থেকে টার্মটা আসছে ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোম। এখানে কি হতে পারে, কনজেনিটাল অ্যানোমালি, একটা কথা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, যেমন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, আগে খুব বেশি দেখা যেত এগুলো। কনজেনিটাল হার্ট ডিজিজ, দেন গ্রোথ রিটার্ডেশন এন্ড মাইক্রোকেফালি এন্ড মেন্টাল ডেফিসিয়েন্সি বা মেন্টাল রিটার্ডেশন হতে পারে। এটা হচ্ছে ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোম, যেটা হচ্ছে হাইড্যান্টোইন যেহেতু এটা কেমিক্যাল স্ট্রাকচার, সে কারণে এটাকে নামটা দেওয়া হয়েছে। আগে খুব দেখা যেত, এখন আসলে প্রেগনেন্সিতে ফিনাইটোইন খুবই নর্মালি দেওয়া হয় না। তবে অ্যাক্সিডেন্টালি যদি কোনো পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যায় এবং না জানে, তখন দেখা যায় অনেক এক্সপোজ হয়ে যেতে পারে, বিশেষ করে আর্লি ট্রাইমেস্টারে, তখন এই ধরনের সমস্যা হতে পারে। ফিনাইটোইনের ড্রাগ ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষাতে ফিনাইটোইনের ড্রাগ ইন্টারাকশন কোনো না কোনো ভাবে আসে, ভাই আসে, প্র্যাকটিক্যালি অস্কিতে আসে, প্র্যাকটিক্যালি আসে, ইভেন রিটেনও আসে। তো কয়েকটা ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটার সাথে ফিনাইটোইনের সাথে যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয় তাহলে কি হয়। তো ফিনাইটোইন একটা পটেন্ট এনজাইম ইনডিউসার, অ্যাজ এ রেজাল্ট যেটা হবে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা সেটা ফেল করবে এবং পেশেন্টের প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ যারা, তাদের যদি অ্যাপিলেসি সমস্যা থাকে, তাদেরকে যদি ফিনাইটোইন দেওয়া হয় এবং বলা হয় যে আপনার এখন আপনি বাচ্চা নিতে পারবেন না, তখন সে অ্যাডভাইস দিতে পারে যে তাহলে আমি কি করবো, তখন হয়তো অনেকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দিতে পারে, বাট খুবই এটা রিস্ক হবে বিকজ চান্স অফ ওরাল কন্ট্রাসেপটিভ ফেল। সেক্ষেত্রে অবশ্যই তাকে অল্টারনেট ওয়ে যেগুলো আছে সেগুলোতে শিফট করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা, এই জন্য এটা পরীক্ষা দেওয়া হয় বারে বারে, বিকজ এই ধরনের ইন্টারাকশন হয় পরীক্ষা। আমরা সেই ধরনের ইন্টারাকশন গুলো দিই যেগুলো প্র্যাকটিক্যালি খুব বেশি ফেস করতে হয়, এই কারণে এগুলো, ঠিক আছে, এই কারণে এইগুলো দেওয়া হয়। আচ্ছা, আরেকটা কি, যদি ফেনোবারবিটনের সাথে দেওয়া হয় তাহলে দুইটাই, ফেনোবারবিটন একটা এনজাইম ইনডিউসার, ফিনাইটোইন একটা এনজাইম ইনডিউসার, ফলে দুইটা মেটাবলিজমকে বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, কার্বামাজিপিন এবং ফিনাইটোইন যদি দেওয়া হয় তাহলে এটাও ইচ আদার্স মেটাবলিজমকে ইনডিউস করে, মানে অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ ভালপ্রয়েড ছাড়া বাকি সবগুলো মোটামুটি তো এনজাইম ইনডিউসার। তো সো আলটিমেটলি ওই যখন কম্বিনেশন দিতে হবে তখন একটু হিসাব করে দিতে হবে। যদি কারো যদি দুইটা ড্রাগ লাগে তখন
ফিনাইটোইন কার্বামাজিপিন কম্বিনেশন করতে গেলে বুঝতে হবে যে একটা মেটাবলিজম বাড়িয়ে দিতে পারে, ফলে এফিকাসি কম পাবে। ভালপয়েটের সাথে ফিনাইটোইনের কি হতে পারে? It displays the protein bound phenytoin and decreases its metabolism, so plasma level of unbound phenytoin increase. যেহেতু ফিনাইটোইন একটা হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, ভালপয়েটও একটা হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ। যেটা হয় ভালপয়েটটা তখন কি হয়, প্রোটিন বাউন্ড ফিনাইটোইনকে ডিসপ্লেস করে দেয়, ফলে আনবাউন্ড ফিনাইটোইনের পরিমাণ বেড়ে যায়। এখন আসলে ফিনাইটোইন তাহলে কি হলো, ফিনাইটোইন যেহেতু এনজাইম ইনডিউসার, সুতরাং এটার সাথে যদি আবার এনজাইম ইনহিবিটর দেওয়া হয়, সিমিটিডিন, আইসোনিয়াজাইড, ডাইকোমারল, ক্লোরামফেনিকল, এগুলো দিলে তখন ফিনাইটোইনের মেটাবলিজম কমে যায়। এগুলো পরীক্ষা ইন্টারাকশন যে কোনটা আসলে তখন এগুলো লিখতে হবে। আচ্ছা, আর ফিনাইটোইনের মেটাবলিজম ইনক্রিজ বাই কার্বামাজিপিন, যেটা আগে বললাম, এইটা ভেরি ইম্পর্টেন্ট। ফিনাইটোইনের সাথে ওয়ারফেরিন দিলে কি হবে? নরমালি আমরা জানি এনজাইম ইনডিউসারের সাথে যদি আমি ওয়ারফেরিন দিই, তাহলে এনজাইম ইনডিউসার গুলো ওয়ারফেরিন মেটাবলিজম বাড়িয়ে দিবে, ফলে থেরাপিউটিক ফেলিউর হবে, তাই না? এখানে ফিনাইটোইনের সাথে ওয়ারফেরিনের একটু পিকুলারিটি আছে। পিকুলারিটি কি? ফিনাইটোইন যেই এনজাইম দিয়ে মেটাবলিজম হয়, সেই একই এনজাইম দিয়ে ওয়ারফেরিনের মেটাবলিজম হয়। এখন যখন আমি একটা পেশেন্ট ফিনাইটোইন খাই, আমি যেটা বললাম যে এটা প্রথম দিকে খুব ফাস্ট একটা কাইন্ডস হয়, কিন্তু খুব তাড়াতাড়ি লিভারের ওই মেটাবলিজম এনজাইম গুলো স্যাচুরেটেড হয়ে যায়। এটা আমি আগে ফার্মাকোকাইনেটিক্সে যেটা বললাম। এখন যেহেতু ফিনাইটোইন লিভারের এনজাইম গুলো, মানে ওর যে মেটাবলিজমের যে এনজাইম লিভারের, সেটাকে খুব তাড়াতাড়ি স্যাচুরেট করে ফেলে, ফলে ওয়ারফেরিন নিজের মেটাবলিজম হওয়ার জন্য ওই এনজাইমটা আর পায় না। এখন কি হবে তাহলে? তাহলে ওয়ারফেরিন মেটাবলিজম হতে পারবে না, ফলে কি হবে? ওয়ারফেরিন অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং চান্স অফ ব্লিডিং। এখানে একটু কনফিউশন হতে পারে তোমাদের, অনেক জায়গায় দেখবে ফিনাইটোইন ওয়ারফেরিন লেখা হতে পারে থেরাপিউটিক ফেলিউর, অনেক জায়গায় লেখা হতে পারে ব্লিডিং। আসলে কোনটা হয়? বেসিক্যালি এখানে এনজাইম ইনডিউসিং এর যে ইফেক্ট আছে, এখানে কাজ করে না। এখানে কাজ করে ফিনাইটোইন যে এনজাইম দিয়ে মেটাবলিজম হয়, সেটা যেহেতু স্যাচুরেটেড হয়ে যায়, ওয়ারফেরিন ওরা নিজের মেটাবলিজমের জন্য ওই এনজাইমটা পায় না। তখন ওয়ারফেরিন মেটাবলিজম হতে পারে না, ওয়ারফেরিন অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন চান্স অফ ব্লিডিং বেড়ে যায়। এখন আসো আমরা কার্বামাজিপিন। কার্বামাজিপিন এটা হচ্ছে ভেরি গুড ড্রাগ, অনেক ইউজ হয়। এটা মেকানিজম হচ্ছে যেটা আগে ক্লাসে বলেছিলাম, যে জাস্ট আমার হোয়াইট সোডিয়াম অথবা টিটেট ক্যালসিয়াম, যে কোনো একটা চ্যানেল, এই কার্বামাজিপিন হচ্ছে ভোল্টেজ অ্যাক্টিভেটেড সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, এবং ফিনাইটোইন কার্বামাজিপিন এগুলো সোডিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে একইভাবে কাজ করে। মানে হচ্ছে প্রোপাগেশনটাকে, মানে একটা অ্যাকশন পটেনশিয়াল যে প্রোপাগেশন হতো সেটা বন্ধ করে দেয়, আর এই রিপিটেটিভ ফায়ারিংটাকে ইনহিবিট করে। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স কি? এটা একটা ট্রাইসাইক্লিক কম্পাউন্ড রিলেটেড টু ইমিপ্রামিড, একটা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, সেখান থেকে জেনারেট হয়েছে কার্বামাজিপিন। Their oral absorption is slow and variable because of poor water solubility. ঠিক আছে? And 75% bound to plasma proteins metabolized in liver and by oxidation to an active metabolite oxcarbazepine। হ্যাঁ, oxcarbazepine এখন মার্কেটে চলে আসছে। কার্বামাজিপিন, অক্সারবাজিপিন একই জিনিস, active metabolite সার্কিট আসছে। Plasma half life long 20 to 40 hours and it is a potent microsomal enzyme inducer, ফলে এটার সাথে অন্য যে কোনো ড্রাগ দিলে এনজাইম ড্রাগ ইন্টারঅ্যাকশন যেটা হয়, যে এটা যেহেতু এনজাইম ইন্ডিউসার, ওই ড্রাগগুলোর মেটাবলিজম কমে যায়। এবং রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন যদি দেওয়া হয়, তাহলে কি হয়? অটো ইন্ডাকশন হয়, নিজের হাফ লাইফ নিজে কমিয়ে দেয়। যেটা ছিল 20-43 ঘন্টা, সেটা হয়ে যায় 8 থেকে 12 ঘন্টা, কারণ এটা নিজের মেটাবলিজমকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাকে বলে অটো ইন্ডাকশন। therefore need therapeutic monitoring। এই কারণে এইসব পেশেন্টের ক্ষেত্রে ওই প্লাজমা লেভেল করে দেখতে হবে, এবং প্লাজমা লেভেলের সাথে থেরাপিউটিক মনিটরিং করে দেখতে হবে। অ্যান্টি অ্যাপিলেটিক ড্রাগগুলো কিন্তু খুবই প্লাজমা লেভেল, আমাদের দেশে কতটুকু করা হয় আমি জানি না, কিন্তু আমাদের বই বা আমেরিকাতে আমার কিছু যারা পরিচিত কথা, ওরা যেটা করে, ওরা কিন্তু প্লাজমা লেভেল করে সবসময় অ্যান্টি অ্যাপিলেটিক ড্রাগ। কারণ কি? অ্যান্টি অ্যাপিলেটিক ড্রাগ প্লাজমা লেভেল ওই পেশেন্টের যেই লেভেলে গিয়ে এই অ্যাকশন পটেনশিয়ালটাকে সাপ্রেস করে রাখতে পারে, ওই লেভেলটা যেহেতু ভ্যারি করে কার কতটুকু হয়, এবং এটা রিকমেন্ডেশন আছে, মার্জিন আছে, ওই লেভেলে যদি না দেয়, তাহলে কিন্তু অ্যাপিলেসি ড্রাগ, অ্যান্টি অ্যাপিলেটিক ড্রাগ দিলেও ওই অ্যাকশন পটেনশিয়ালটাকে আটকানো যাবে না। সুতরাং অবশ্যই অ্যান্টি অ্যাপিলেটিক ড্রাগ দেওয়ার সময় এই অ্যান্টি অ্যাপিলেটিক ড্রাগগুলোর থেরাপিউটিক মনিটরিং, মানে এগুলোর প্লাজমা লেভেল দেখে দেখে তারপরে অ্যাডজাস্ট করতে হয় ডোজ। খুবই সেনসিটিভ ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে। ঠিক আছে, এখন আমাদের দেশে কতটুকু করে আমি ঠিক না, আমি যেহেতু ক্লিনিক্যাল সাবজেক্ট ডিল করি না,
কিন্তু এটা আইডিয়াল হচ্ছে অবশ্যই সেটা মনিটরিং করতে হবে, মানে এই যে কোনো ড্রাগের অ্যান্টি অ্যাপোলেপটিক ড্রাগগুলোর প্লাজমা লেভেল দেখতে হবে। ঠিক আছে, ওকে। এখন আসো কার্বামাজিপিনে তোমার ক্লিনিক্যাল ইউজ। প্রথম কথা হচ্ছে জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার ইউজ হবে, এবং সিম্পল এবং কমপ্লেক্স পার্শিয়াল সিজারও এটা ইউজ হবে। আর নন অ্যাপিলেপটিক ইন্ডিকেশন হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যেখানে কার্বামাজিপিন হচ্ছে ড্রাগ অফ চয়েস। ট্রাইজেমিনাল নিউরালজিয়া ড্রাগ অফ চয়েস এই কার্বামাজিপিন। আর বাইপোলার মুড ডিসঅর্ডারও অনেক সময় ইউজ করা হয়। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সিএনএস এর ড্রাউজিনেস, ভার্টিগো, ক্রিয়া, ব্লারিং অফ ভিশন, অ্যাটাক্সিয়া, কোমা এগুলো হতে পারে। স্টোমাক ইরিটেশনের মাধ্যমে নজিয়া এন্ড ভমিটিং হতে পারে। সিরিয়াস লিভার টক্সিসিটি, এটা একটা যেটা হচ্ছে ইডিওসিনথেটিক, অনেক সময় কারো হেপাটিক টক্সিসিটি ডেভেলপ করতে পারে এবং হাইপোন্যাট্রিমিয়া এবং ওয়াটার ইনটক্সিকেশন হয়ে যেতে পারে। আর হচ্ছে ব্লাড ডিসপ্যাসিয়া including fatal cases of aplastic anemia and agranulocytosis. It is an enzyme induced. এই কার্বামাজিপিনে এই ব্লাড ডিসপ্যাসিয়া কার করে সেটা বলা যায় না, যেহেতু এটা ইডিওসিনথেটিক, তাই না, ভ্যারিয়েশন থাকে জেনেটিক। কিন্তু যার করবে তার কিন্তু অবশ্যই মানে একদম সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যাগ্রানুলোসাইটোসিস করে ফেলে। এ কারণে অবশ্যই কার্বামাজিপিন যখন একটা পেশেন্টকে দেওয়া হয়, তার একটা বেসলাইন কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, এবং তার ফলো আপ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে অবশ্যই তাকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং লিভার এনজাইমস গুলো দেখতে হবে। এই কার্বামাজিপিনের ড্রাগ শুরু করার সময়ও লিভার এনজাইমস, মানে লিভারের টেস্ট, এটা এনজাইমস এবং হচ্ছে সিবিসি ব্লাড কাউন্ট করে দেখতে হবে, তার অ্যানিমিয়া, ডাব্লিউসি কাউন্ট এগুলো। এবং শুরু করার 2 সপ্তাহ পরে আবারও এটা চেক করে দেখতে হবে, 2 থেকে 4 সপ্তাহ পরে ফলো আপে এই সিবিসি এবং এই যে লিভার এনজাইমস যেগুলো আছে এসজিপিটি যেগুলো করে দেখতে হয় যে টক্সিসিটি ডেভেলপ করতেছে কিনা, কারণ এটা কার করবে বলা যায় না। ওকে, এখন আসো ড্রাগ ইন্টারঅ্যাকশন। খুবই আগের মতোই, কার্বামাজিপিন যেহেতু এটা এনজাইম ইন্ডিউসার, ওর সাথে তুমি যাই দিবা তারই ফেলিউর হবে। ঠিক আছে, এটার সাথে যদি কন্ট্রাসেপটিভ দাও রিডিউস দ্য এফিকাসি, অন্য অ্যান্টি কনভালসেন্ট দিলেও এফিকাসি কমে যায়, কারণ এটা এত বেশি পটেন্ট এনজাইম ইন্ডিউসার। আচ্ছা, আর যেগুলো এনজাইম ইনহিবিটর আছে আইসোনিয়াজের, যেমন আইসোনিয়াজের, ইরিথ্রোমাইসিন, এগুলো সাধারণত এটা মেটাবলিজমকে ইনহিবিট করে। ওকে, এখন আসি আমরা ভ্যালপোরিক অ্যাসিড। এখন বর্তমানে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ, এই হচ্ছে কি ভ্যালপোরিক অ্যাসিড। এটা হচ্ছে এটা আসলে মাল্টিপল মেকানিজম অফ অ্যাকশন, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এটা ব্রড স্পেকট্রাম প্লাস মাল্টিপল সাইটে কাজ করে। কি কাজ করে? এটা সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, ফেনাটোনিনের মতোই ওইটার অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশনটাকে ইনহিবিট করে, প্লাস হচ্ছে রিফায়ারিংটাকে ইনহিবিট করে। আরেকটা হচ্ছে থ্যালামাসে, যেখান থেকে জেনারেট হতো অ্যাকশন পটেনশিয়াল, সেখানে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল কারেন্টও রিডাকশন বা ইনহিবিট করে। আর কি, ইট এনহ্যান্স দ্য লেভেল অফ গাবা। এটা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, যেটা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, সেটা সকল লেভেলে স্পাইনাল কর্ড সব জায়গায় এটা লেভেলটাকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায়? 2টা ভাবে বাড়ায়। একটা হচ্ছে এটা সিনথেসিস বাড়ায়, যেটা হচ্ছে গ্লুটামেট ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে ইনক্রিজিং দ্য সিনথেসিস অফ গাবা, এবং গাবা তোমার ডিগ্রেডেশন হওয়ার জন্য যে এনজাইম সেটার অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে গাবার পরিমাণ বাড়িয়ে দেয়। এই 3টা মেকানিজমে কিন্তু সোডিয়াম বা ভালপয়েড বা ভালপোরিক অ্যাসিড তোমার হচ্ছে কাজ করে। ওকে, এখন আসো ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স যদি ভালপোরিক অ্যাসিডের দেখি, এটা ওরাল অ্যাবজর্পশন ভেরি গুড। এটার ওরাল অ্যাবজর্পশন খুব র‍্যাপিড এবং কমপ্লিট অ্যাবজর্পশন হয়, মানে মোর দেন 95% বলা হয় এটা অ্যাবজর্পশন হয়ে যায়। ওকে, এটাও কিন্তু হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, যেটা বলেছিলাম ফিনাটোনের সাথে যখন ইন্টারঅ্যাকশন হয় 90% বাউন্ড টু প্লাজমা প্রোটিন। এটা কমপ্লিটলি মেটাবোলাইজড ইন দ্য লিভার, মোর দেন 95% মেটাবোলাইজড হয় লিভার। আচ্ছা, এবং এক্সক্রিটেড হয় ইন দ্য ইউরিন আনচেঞ্জড ফর্মে, প্লাজমা হাফ লাইফ 10 to 15 hours. Valproate is a broad spectrum অ্যান্টি-অ্যাপিলেপটিক ড্রাগ, কারণ মানে কি এটা বিভিন্ন কন্ডিশনে দেওয়া যায়। এটা অ্যাবসেন্ট সিজারে দেওয়া যায়, যেটা আমি বলেছিলাম অ্যাবসেন্ট সিজারে কিন্তু অনেক ড্রাগ ইউজ করা যায়, কিন্তু ভালপোয়েট দেওয়া যায়। সুতরাং অ্যাবসেন্ট সিজারে এই ভালপোয়েট অন দ্য ড্রাগ অফ চয়েস। আর মায়োক্লোনিক, অ্যাটোনিক, টোনিক যে কোনো টাইপের সিজারই ভালপোয়েট দেওয়া যায়। তো তার মোটামুটি এটা আসলে খুব পেট একটা ড্রাগ, এই কারণেই মোটামুটি গ্র্যাজুয়েট লেভেলের ডাক্তার বা স্কুল না হলেও মোটামুটি যদি কারো অ্যাপিলেপসি ডায়াগনোসিস থাকে
গ্র্যাজুয়েট লেভেলের ডাক্তার এটা খুব সহজে শুরু করতে পারে। ঠিক আছে, ভালো একটা ড্রাগ, খুব ইউজ হয়। আর হচ্ছে মায়োক্লোনিক, অ্যাটোনিক, পার্শিয়াল, জেনারেলাইজ সিজার, সব ধরনের ড্রাগে এটা ইউজ করা হয়। আর একটা কি ইউজ আছে, এটা হচ্ছে নন এপিলেপটিক একটা ইউজ, এটা হচ্ছে মুড স্টেবিলাইজার হিসেবে কাজ করে বাইপোলার ডিসঅর্ডারে। আর এটা হচ্ছে প্রোফাইলেকটিক ইফিকেসি মাইগ্রেন, মাইগ্রেনে ভ্যালকোয়েট অনেক ইউজ হয়, এবং মাইগ্রেনে ভ্যালকোয়েট বেশ ভালো একটা ড্রাগ প্রোফাইলেকটিক ইউজের জন্য। এখন না, কিন্তু মাইগ্রেনও একই ঘটনা ঘটে, তো ডিসচার্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, ইলেকট্রিক্যালি ইম্পালস হতে থাকে। তো কারণে ভ্যালকোয়েটটা মাইগ্রেনও খুব ভালো একটা ড্রাগ। এই এটা হচ্ছে ভ্যালকোয়েট। এই কার্বামাজিপিন, ফিনাইটুইন, ভ্যালকোয়েট, এটা কিন্তু পরীক্ষার জন্য এই তিনটা ড্রাগ খুব ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। আমরা সবগুলো হয়তো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবো না, পরীক্ষা আসে না, কিন্তু এই তিনটা ড্রাগ ভালো করে জানতে হবে। ইন ডিটেল যতটুকু বললাম ততটুকু, ইউজ, সাইড ইফেক্ট বা ইন্টারাকশন এবং মেকানিজম। এই ভ্যালকোয়েট, কার্বামাজিপিন আর ফিনাইটুইন, ঠিক আছে। বাকিগুলো আমি খুব বেশি আলাপ করবো না। ও আচ্ছা, সরি, ভ্যালকোয়েটের সাইড ইফেক্টটা বাকি আছে। এটা হচ্ছে এলিভেটেড লিভার এনজাইমস আপ টু 40% এটা লিভার এনজাইম রেজ করতে পারে। সো অ্যান্টিএপিলেটিক ড্রাগ বেসিক্যালি একটা মাথা রাখতে হবে যে আমাদের লিভার এনজাইম গুলো চেক করতে হয়, কারণ বেশিরভাগ ড্রাগগুলি লিভারে মেটাবলিজম হয়। নসিয়া এন্ড ভমিটিং করতে পারে, অ্যাডমিনাল পেইন, হার্টবার্ন এন্ড ট্রেমার, সিডেশন, অ্যাটাক্সিয়া, এগুলি সব মোটামুটি ওভারঅল কমনই কিছু কিছু অ্যান্টিএপিলেটিক ড্রাগগুলোর ক্ষেত্রে। আর কিছু কন্ডিশন দেখা যায় যে ওয়েট লস, ওয়েট গেইন এন্ড হেয়ার লস করে। আর ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন এটারও আছে, পার্মিনেন্ট হেপাটোটক্সিসিটি করতে পারে। এবং ভ্যালকোয়েটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যালকোয়েট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। এটা তোমার হচ্ছে স্পাইনা বাইসিডিয়া করে, নট দ্য সেফ ড্রাগ ইন প্রেগন্যান্সি। আমি লাস্টে যখন পড়াবো প্রেগন্যান্সির সাথে তখনই বলবো। এটা স্পাইনা বাইফিডিয়া বা নিউরাল টিউব ডিফেক্ট করতে পারে। সুতরাং ভ্যালকোয়েটের সাইড ইফেক্টে এইগুলো একটু করতে হবে। এই তিনটা ড্রাগ তোমাদের হচ্ছে যে পড়ালাম এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। আর এটা ড্রাগ ইন্টারঅ্যাকশন যেটা আগেও বলেছি, ফেনাইটোইনের সাথে ড্রাগ ইন্টারঅ্যাকশনে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এ একটু এখানে ইয়ে হয়, দুজনেই ফাইট করতে থাকে, ফলে আলটিমেটলি ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয়। হেপাটিক এনজাইম ইনহিবিটর, ভ্যালকোয়েটটা কিন্তু বেসিক্যালি হেপাটিক এনজাইম ইনহিবিটর, বাকিগুলো কিন্তু ইনডিউসার, এবং এটা ফলে মেটাবলিজম ইনহিবিট করে দেয়। আর ফলে আলটিমেটলি বাকি সব ড্রাগগুলো মেটাবলিজম যেহেতু ইনহিবিট করে, ওগুলো লেভেল বেড়ে যেতে পারে। ফেনোবারবিটন, এটা আসলে আমি যখন বেনজোডাইঅ্যান্টি সিডেটিভ হিপনোটিক্স ছিলাম, বা বেনজোডাইজিপিনস এবং ফেনোবারবিটনস, হ্যাঁ, ওখানে যতটুকু আলাপ করেছি ওইটাই, মেকানিজম অফ অ্যাকশন, সাইড ইফেক্ট, প্রোফাইল, ইউজ সবই ওখানে আছে। ফেনোবারবিটনটা একটু স্পেশালি ওখানে যেহেতু হয়তো কম আলাপ করতে পারি, সেজন্য এখানে একটু ভালো করে বলি। এটা মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে কি, এটা হচ্ছে এলিভেট দ্য সিজার থ্রেশহোল্ড, সিজারের যে থ্রেশহোল্ড লেভেল থাকে সেটাকে এলিভেট করে দেয়, এন্ড লিমিট দ্য স্পিড অফ সিজার ডিসচার্জ ইন ব্রেন। কিভাবে করে? It binds to a regulated site on GABA receptor, আমরা আগে বলেছিলাম যে GABA রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটা কি করে, ক্লোরাইড চ্যানেলের ওপেনিংটাকে প্রলং করে দেয়, and block excitatory response induced by glutamate। ঠিক আছে, এই দুইটা এই মেকানিজমে এটা সিজারের থ্রেশহোল্ডটাকে এলিভেট করে রাখে ফেনোবারবিটন। ইউজ কি? ইন চিলড্রেন উইথ ফিব্রাইল ফিটস এ এটা সাধারণত ফেনোবারবিটনটা ইউজ করা হয় ইন চিলড্রেন উইথ ফিব্রাইল ফিটস। এছাড়া ইফেক্টিভ ইন সিম্পল পার্শিয়াল সিজার, রিকারেন্ট টনিক ক্রনিক সিজার, এবং রিলিফ অ্যাংজাইটি এবং ইনসমনিয়া, যেটা আগের সিডেটিভ হিপনোটিক্স যেটা বলেছিলাম যে এটা অ্যাংজাইটি এবং ইনসমনিয়াতে ইউজ করা হয়, বর্তমানে খুব কম ইউজ করা হয়, কিন্তু এই মানে রিকারেন্ট টনিক ক্রনিক সিজার এবং সিম্পল পার্শিয়াল সিজারে এগুলো ফার্স্ট লাইন ড্রাগ না, কিন্তু সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে এগুলো আসে। সাইড ইফেক্ট হচ্ছে এটা সিএনএস ডিপ্রেশন করে, অ্যাটাক্সিয়া, নিস্টেমাস, ভার্টিগো, নসিয়া, ভমিটিং এগুলো করে। কারো কারো ক্ষেত্রে এটা প্যারাডক্সিক্যালি অ্যাজিটেশন করতে পারে এই ফেনোবারবিটন। আর রিবাউন্ড সিজার হয়ে যায় অন ডিসকন্টিনিউশন অফ এ ড্রাগ, রিবাউন্ড সিজার ডেভেলপ করতে পারে। এখন আসলে ইসোসাক্সিমাইড, ইসোসাক্সিমাইড আসলে খুব বেশি জানার কিছু নেই, যেটা হবে যে এটা ইটস এ ড্রাগ অফ চয়েস ফর অ্যাবসেন্স সিজার, কারণ এটা খুবই ন্যারো স্পেকট্রাম, শুধু অ্যাবসেন্স সিজারে এটা কাজ করে, আর কোনো জায়গায় কাজ করে অ্যাবসেন্স সিজারে কাজ করে, এবং মেকানিজমটা কি, এটা হচ্ছে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে থ্যালামাসে ইনহিবিট করে দেয়, ফলে কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হতে পারে না, প্রোপাগেশন হতে পারে। আর সাইড ইফেক্ট একটু মধ্যে জানলে যদি মনে রাখতে পারে ভালো, যদি এই পেপার রিটেন, এটা হচ্ছে যেটা গ্যাস্ট্রিক ডিস্ট্রেস করে, জিআইটি আপসেট যেটা হয়, নজিয়া, ভমিটিং, লেথার্জি, হেডেক, হিককাপ, ইউফোরিয়া এবং স্কিন র্যাশ, এগুলো করতে পারে।
আচ্ছা, ল্যামোট্রিজিনটা হচ্ছে ওই একই যে সোডিয়াম চ্যানেলকে ইনঅ্যাক্টিভ করার মাধ্যমে কাজ করে এবং ওরালি ভালোই অ্যাবজর্ব, এবং এখন বর্তমানে এটা নিউয়ার জেনারেশন যে অ্যান্টি এপিলেপটিকের মধ্যে ল্যামোট্রিজিন ভালো ইউজ হয়। প্লাজমা হাফ লাইফ লং অ্যাক্টিং 24 ঘন্টা, এবং কিছুটা সাইড ইফেক্ট আগে অন্যান্যগুলোর মতোই অ্যাটাক্সিয়া, ভমিটিং, সমস্যাগুলো করতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল ইউজ হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্টলি ল্যামোট্রিজিনটা ইউজ করা হয় একটা হচ্ছে অ্যাডন থেরাপি, মানে ভ্যালপ্রিক অ্যাসিড সবচেয়ে বেশি ইউজ হয়, তার সাথে যদি কন্ট্রোল না থাকে অত ভ্যালপ্রিক অ্যাসিডের ডোজটা খুব বেশি লাগতেছে, সেই ক্ষেত্রে অনেক সময় ল্যামোট্রিজিন যোগ করে দেওয়া হয়। আর হচ্ছে মনোথেরাপি ইউজ করা যেতে পারে পার্সিয়াল সিজার, অ্যাবসেন্ট সিজার এবং মায়োক্লিনিক সিজার ইন দ্য চিলড্রেন। আচ্ছা, লেভিটিরাসিটাম। লেভিটিরাসিটাম যেটা, সেটা হচ্ছে অ্যান অ্যানালগ অফ পাইরাসিটাম, নট এনজাইম ইন্ডিউসার, এ নট ড্রাগ ইন্টারাকশন। এইটাই একটা সবচেয়ে লেভিটিরাসিটাম খুবই লেটেস্ট একটা ড্রাগ, যেটা সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো এনজাইম ইন্ডিউসিং প্রপার্টি নাই। অন্য ম্যাক্সিমাম ড্রাগ হচ্ছে ভাল্ব পর্যায়ে ইনহিবিট করে আর বাকিগুলো ইন্ডিউস করে, এটা কোনো এনজাইমের সাথে কোনো রিলেশন নেই, হ্যাঁ, ফলে কোনো ড্রাগ ইন্টারাকশনও হয় না। এটার একটা প্লাস পয়েন্ট, যে কারণে বর্তমানে এটা নিউয়ার জেনারেশন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ লেভিটিরাসিটাম, and it is effective against partial and secondary generalized seizure, এটা ভালো কাজ করে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা গিভেন ইন প্রেগন্যান্সি, এখন পর্যন্ত প্রেগন্যান্সিতে এটা ইন্ডিকেটেড। সেই এখন আসো, অনেকগুলো ড্রাগ নিয়ে আলাপ করলাম, অনেকগুলো আর আলাপ করিনি, প্রচুর ড্রাগ আছে এবং মানে বছর বছর নতুন নতুন ড্রাগ বেরো হচ্ছে। যত রকম সেফটি ম্যানেজ করা যায়, যত টক্সিসিটি কমানো যায় চিন্তা করে, তো এগুলো আসলে সব তো এক ক্লাসে বা ফার্মাকোলজিতে কভার করা সম্ভব না। শুধু বেসিক ব্যাপারটাই যে এখন জেনে রাখুন যে সোডিয়াম চ্যানেল ব্লকার, টিটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো দিয়ে এগুলো ম্যাক্সিমাম আর গাবা এনহ্যান্স করে মাধ্যমে, তিনটা মাধ্যমে কাজ করে। এখন আসো স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায়ও আসে, এবং যেহেতু কেন আসে, কারণ হচ্ছে এগুলো তোমরা যখনই পাস করে এমবিবিএস বা ইন্টার্ন ওয়ার্ডে যাবা, প্রথম কারো কারো হয়তো প্রথম দিনই পড়ে যেতে পারে পেশেন্ট এই অ্যাপিলেপসি, মানে একদম ওইখানে কনভার্সন হচ্ছে ওয়ার্ডে। সুতরাং এটার ম্যানেজমেন্টটা খুব ভালো মতো মানে অ্যাটলিস্ট জানতে হবে, পরীক্ষা লিখতে হবে, পরীক্ষা আসে এবং ভাইভাতে বলতে পারতে হবে। প্রথম কথা হচ্ছে স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস মানে, স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসটা হচ্ছে কন্টিনিউয়াস অর রিকারেন্ট, হয় কন্টিনিউয়াস অথবা মানে একটানা হতে থাকবে, অথবা রিকারেন্ট বারে বারে হবে, রিকারেন্ট সিজার অফ এনি ভ্যারাইটি উইদাউট রিকভারি অফ কনসাসনেস বিটুইন দ্য অ্যাটাকস। পেশেন্টের একসাথে দুই তিনটা অ্যাটাক হতে পারে, আবার কন্টিনিউয়াস অ্যাটাক হতে পারে, কিন্তু পেশেন্ট যদি অ্যাটাক দুই তিনটা হওয়ার মাঝখানে কিন্তু পেশেন্টের কনসাসনেস রিকভার করবে না। এটা হচ্ছে স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস, তার মানে তার কন্টিনিউয়াস অথবা রিকারেন্ট হতে হবে উইদাউট রিকভারি অফ কনসাসনেস। ইট ইজ এ নিউরোলজিক্যাল ইমার্জেন্সি। যে কটা নিউরোলজিক্যাল ইমার্জেন্সি আছে তার মধ্যে একটা হচ্ছে এই স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস। কারণ কি, মর্টালিটি ফর অ্যাডাল্টস অ্যাপ্রক্সিমেটলি 20%, কাছাকাছি মানে 20% মতো মর্টালিটি ডেভেলপ করে যায়। And goal of treatment is rapid termination of behavioral and electrical activity. আমার ট্রিটমেন্টের গোলটা থাকতে হবে ওর যে বিহেভিয়ারাল যে অ্যাক্টিভিটি, মানে ওর যে টনিক টনিক মুভমেন্ট হচ্ছে, সমানে বডি কনভালশন হচ্ছে, এইটা টার্মিনেট করা, প্লাস ব্রেইনের যে সিজার অ্যাক্টিভিটিটা হচ্ছিল সেই ব্রেইনের সিজার অ্যাক্টিভিটিটাকেও টার্মিনেট করা, এইটা হচ্ছে গোল অফ ট্রিটমেন্ট। The longer the episode, more difficult to control and greater the risk of permanent brain damage. এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ যদি এই স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসটা দীর্ঘ সময় ধরে হয় তাহলে পার্মানেন্ট ব্রেন ড্যামেজও হয়ে যেতে পারে। যে কারণে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কনভালশন ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের ব্রেন এমনিতে ছোট, দেখা যায় যদি ছোটবেলা যদি কনভালশন থাকে, কন্ট্রোল না হয়, তখন কিন্তু তাদের পরবর্তী সময় তাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মেন্টাল ডিফেক্ট হতে পারে, পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এটা ভেরি ভেরি ইমার্জেন্সি, একটা ট্রিটমেন্ট করাটা শিখতেই হবে। হ্যাঁ, আরেকটা কি হতে পারে, অলসো দেয়ার মে বি হাইপোভেন্টিলেশন, হাইপোটেনশন এন্ড মেটাবলিক অ্যাবনরমালিটিস, যেমন অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে এইসব পেশেন্টের। তো এগুলো হচ্ছে এই স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসের সাইড মানে ইমার্জেন্সি মানে কমপ্লিকেশনস, এই কারণে এটা ম্যানেজ করা খুব জরুরি। আচ্ছা, এখন আসলে ট্রিটমেন্ট। প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস ইন অ্যাডাল্টস। চিলড্রেনের ক্ষেত্রে সেম, শুধুমাত্র ড্রাগ হচ্ছে ওখানে পারারেক্টাল ডায়াজিপাম, আর অ্যাডাল্টটা একটু জটিল। এখানে কি হয়, জেনারেল ম্যানেজমেন্ট, প্রথম কথা জেনারেল ম্যানেজমেন্টটা আর এয়ারওয়েটাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, এয়ারওয়েটা এনশিওর করতে হবে, টু গিভ অক্সিজেন টু প্রিভেন্ট সেরিব্রাল হাইপোক্সিয়া। তার পালস, ব্লাড প্রেশার,
তারপরে হচ্ছে বিএম স্টিক্স, রেসপিরেটরি রেট, এগুলো সবই মনিটর করতে হবে। হ্যাঁ, মানে তার জিসিএস কি অবস্থা, জিসিএস তো আনকনসিয়াস থাকবে, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এগুলো। আর ইন্ট্রাভেনাস একটা লাইন করতে হবে, ইন্ট্রাভেনাস ক্যানুলা করে ফেলতে হবে, ইন্ট্রাভেনাস এক্সেস করতে হবে। আর ব্লাড পাঠিয়ে দিতে হবে, অ্যান্টি এপিলেপটিক কোনো ড্রাগ দেওয়ার আগে তার ব্লাড টাইম ফেলতে হবে, টেনে ল্যাবরেটরিতে বিভিন্ন রকম টেস্টে পাঠিয়ে দিতে হবে। সেটা তোমরা যখন আবার করবা মেডিসিনে, তখন এটা এই জিনিসটা খুবই আসবে। তখন কি কি টেস্ট করবা সেগুলো এখানে গ্লুকোজ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, মানে মোটামুটি অনেক ধরনের টেস্ট পাঠাতে হয়, ইলেকট্রোলাইট, এগুলো সব ল্যাব টেস্টিং এ পাঠিয়ে দিতে হবে। আর হচ্ছে যদি কোনো মেটাবলিক ট্রিগার যেমন হাইপোগ্লাইসিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া কনভার্সন করে, তাহলে ওগুলো ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। এখন আসলে আমাদের ফার্মাকোলজিতে ট্রিটমেন্ট, এই স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসটাকে আমরা তিনটা স্টেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি স্ট্যাটাস, তারপরে হচ্ছে এস্টাবলিশড, আর তারপর হচ্ছে রিফ্র্যাক্টিভ। তিনটা ভাগে ভাগ করি। আর্লি কখন বলবো? যদি সিজার কন্টিনিউ ফর মোর দেন 15 মিনিটস এন্ড আপ টু 30 মিনিটস, তাহলে হচ্ছে আর্লি, 30 মিনিট পর্যন্ত আর্লি। এখন কিভাবে ট্রিটমেন্ট দিব? প্রথম কথা হচ্ছে যদি কন্টিনিউস ফর 5 মিনিট হয়ে থাকে, ইন দ্যাট কেস মিডাজোলাম 10 মিলিগ্রাম, মিডাজোলাম 10 মিলিগ্রাম বাককালি অথবা নেদালি দেওয়া যায়। কিন্তু এটা আমাদের, এটা বইয়ের ভাষা, আমাদের দেশে এখন পর্যন্ত এটা প্র্যাকটিস আমার জানা মতে নাই, আছে কিনা থাকতে পারে, বাট জানতে হবে, যদি ভবিষ্যতে চলে আসতে পারে। মিডাজোলাম 10 মিলিগ্রাম এটা বাককালি দেওয়া যায় অথবা নেজালি যেভাবে দিতে হবে সে পাওয়া যায়। অথবা আমাদের আমাদের যেটা বেশি ইউজ হয় লোরাজিপাম 4 মিলিগ্রাম আইভি, যদি আইভি ক্যানুলা করা থাকে, চ্যানেল করা থাকে ব্লাড ভেসেলে, তাহলে হচ্ছে তোমার লোরাজিপাম 4 মিলিগ্রাম আইভি দিতে হবে। অথবা ডাইজিপাম দেওয়া যায়, যদি আইভি করা থাকে তাহলে ইনজেক্টেবল দিতে হবে, আর না থাকলে রেক্টালি দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, মানে সব হচ্ছে বেনজোডাইজিপিক গ্রুপের ড্রাগ। আর্লি স্ট্যাটাসে ড্রাগ হচ্ছে বেনজোডাইজিপিক। ঠিক আছে, হয় মিডাজোলাম 10 মিলিগ্রাম অথবা লোরাজিপাম 4 মিলিগ্রাম আইভি, যদি আইভিটা ক্যানুলা করা থাকে, অথবা ক্যানুলা করা যদি থাকে কিন্তু লোরাজিপাম নাই, ওয়ার্ডের ডায়াজিপাম সাপ্লাই থাকে। আমরা ইন্টারনেট সময় ডায়াজিপামই দিয়েছি, এখনো ডায়াজিপামই দেওয়া হয় খুব সম্ভবত। সুতরাং ডায়াজিপাম 10 মিলিগ্রাম আইভি দিতে হবে। যদি আইভি ক্যানুলা করা পসিবল না হয়, করা না থাকে, রোগী তো কনভার্সন হচ্ছে, তখন রেক্টালিও দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আর্লি স্ট্যাটাসে যেটা বলেছিলাম, দেওয়ার পরে 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট ওয়েট করার পরে যদি দেখি যে না, কনভার্সন এখনো চলছে বা পেশেন্টের কনসাসনেস রিকভার করতেছে না, কনভার্সন চলছে, তখন হবে আবার সেকেন্ড ডোজ দিতে হবে, অনলি ওয়ান্স। ঠিক আছে, ওয়ান রিপিট ওয়ান্স অনলি আফটার 15 মিনিটস। 15 মিনিট পরে আবার তুমি দিতে পারবা। এটা হলো আর্লি স্ট্যাটাস। তারপরও যদি কাজ না হয়, ধরো প্রথমে শুরু হওয়ার পরে দিলা, 15 মিনিট পরে আরেকবার দিতে হলো, কন্ট্রোল হচ্ছে না, তাহলে আবার 15 মিনিট ওয়েট করলাম, তাহলে 30 মিনিট হয়ে গেল। এই 30 মিনিট পরেও যদি না হয়, তখন এটা হচ্ছে বলা হয় এটাকে সাধারণত এস্টাবলিশড বা অনগোয়িং, ইফ সিজার কন্টিনিউ আফটার 30 মিনিটস। তাহলে প্রথম দেওয়ার পরে 15 মিনিট ওয়েট করলাম, না হলে আরেকবার 15 মিনিট পরে আবার ডায়াজিপাম দিলাম, তারপরে আবার 15 মিনিট ওয়েট করলাম, 30 মিনিটস হলো। এরপর যদি না হয়, তখন আর ডায়াজিপাম রিপিট করে লাভ নেই। তখন কি করতে হবে, তখন তার কার্ডিয়াক মনিটরিং সহ আইভি ইনফিউশন দিতে হবে, যে কোনো একটা, কি হয় ফিনাইটুইন 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে এট 50 মিলিগ্রাম পার মিনিট, অথবা ফসফেনাইটুইনও দেওয়া যায়, বর্তমানে ফসফেনাইটুইনও পাওয়া যায়, ফিনাইটুইন অথবা ফসফেনাইটুইন। আরটা হচ্ছে সোডিয়াম ভালপ্রয়েট 20 to 30 মিলিগ্রাম পার কেজি আইভি এট 40 মিলিগ্রাম পার মিনিট, অথবা ফেনোবারবিটন 10 মিলিগ্রাম পার কেজি এট 100 মিলিগ্রাম পার মিনিট। আর ফসফেনেটটা কিন্তু ডোজটা এই 100 মিলিগ্রাম থাকে, ফসফেনেটটা র্যাপিডলি দেওয়া যায়, ওজন একই থাকবে, 15 মিলিগ্রাম পার কেজি হিসেবে ফসফেনেট দিবে, কিন্তু দেওয়া হবে 100 মিলিগ্রাম পার মিনিট, র্যাপিডলি দেওয়া যায়। আর ফেনোবারবিটন 10 মিলিগ্রাম পার কেজি এট 100 মিলিগ্রাম পার মিনিট। আর সোডিয়াম ভালপ্রয়েট 20 to 30 মিলিগ্রাম পার কেজি আইভি এট 40 মিলিগ্রাম পার মিনিট। এটা কাকে কোনটা দিবা, যেটা অ্যাভেলেবল, যার যেটা থাকে, যেটা সুবিধা সেই হিসেবে দিতে হবে। যে কোনো একটা শুরু করতে হবে, 30 মিনিট পরে ইনফিউশন, একবার সিঙ্গেল মানে একবার দিয়ে দিলাম তা না, ড্রিপে শুরু করতে হবে ইনফিউশন, সাথে কার্ডিয়াক মনিটরিং করতে হবে। ওকে, যে কোনো একবার ডায়াজিপাম পেলো, তারপরে হচ্ছে
আচ্ছা আমি একটু পড়ে নিই, তারপর তোমার কোশ্চেনটা দেখতেছি। আচ্ছা যদি এই ডায়াজিপাম প্লাস এই তিনটা যে কোনো একটা পাওয়ার পরও যদি সিজার হতে থাকে, তখন সেটাকে বলা হয় রিফ্র্যাক্টরি স্ট্যাটাস। ঠিক আছে, একটা ডায়াজিপাম বা লোরাজিপাম যে কোনো একটা পালো প্লাস ওই এই তিনটা মানে স্ট্যাবলিশড যে কোনো একটা পালো, তারপর কন্ট্রোল হচ্ছে না, তখন সেটাকে বলা হবে রিফ্র্যাক্টরি স্ট্যাটাস। মানে ধরো 30 থেকে 60 মিনিট পরে চলতেই আছে, কনভার্সন হচ্ছে হচ্ছে হচ্ছে, তখন এটাকে কি করতে হবে, তখন পেশেন্টকে নিয়ে যেতে হবে আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ারে নিয়ে কি করতে হবে, তাকে প্রথম মোট কথা হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে ফেলতে হবে। অ্যানেস্থেসিয়া করে পুরো পুরো অজ্ঞান করে ফেলতে হবে। অ্যানেস্থেসিয়া দিলে মাসেলটা সব রিল্যাক্স হয়ে যায়, তখন আর কোনো কনভার্সন থাকে না। এটা হচ্ছে রিফ্র্যাক্টরি স্ট্যাটাসের ট্রিটমেন্ট। কি দিয়ে করবা, হয় প্রোপোফল অথবা থায়োপেন্টোসোডিয়াম, হয় প্রোপোফল অথবা থায়োপেন্টোসোডিয়াম। এখন সাথে প্রিকশন হিসেবে তাকে অবশ্যই ইনটিউবেট করে নিতে হবে, যেহেতু অ্যানেস্থেসিয়া দিয়ে দিচ্ছি, তাকে ভেন্টিলেশন মেশিনে রাখতে হবে। কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে রিফ্র্যাক্টরি স্ট্যাটাসে প্রোপোফল অর থায়োপেন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসের তিনটা ধাপের ট্রিটমেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে আর্লি যেখানে লোরাজিপাম, ডায়াজিপাম অথবা মিরাজোলাম। তারপরে হচ্ছে এস্টাবলিশড যেখানে হচ্ছে ফিনাইটোইন, সোডিয়াম ভালপ্রাইট অথবা ফেনোবারবিটান, যে কোনো একটা ইনফিউশন দিতে হবে। আর তারপর রিফ্র্যাক্টরি স্ট্যাটাস, এখানে পেশেন্টকে জেনারেল অ্যানাস্থেসিয়া করে ফেলতে হবে আইসিটি নিয়ে, প্রোপোফল অথবা থায়োপেন্টাল সোডিয়াম। এই তিনটা ভাগে স্ট্যাটাস মানে ভাগ করা হয় স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসের ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটাই হলো স্ট্যাটাস অ্যাপিলেপটিকাসের ম্যানেজমেন্ট। ওকে, এখন যখন কন্ট্রোল হয়ে যাবে, একবার স্ট্যাটাস অ্যাপিলেপটিক আছে কন্ট্রোল হয়ে যাওয়ার পরে পেশেন্টকে তখন লং টার্ম একটা অ্যান্টি অ্যাপিলেপটিক মেডিকেশনে দিতে হবে। এটা হতে পারে সোডিয়াম ভ্যালপ্রাইট, এটা হতে পারে ফিনাইটোইড, এটা হতে পারে কার্বামাজিপিন। ডোজ মনে রাখার এত দরকার নেই, মনে রাখতে পারো ভালো, বাট অত প্রয়োজন। আচ্ছা, এখন আসো, এটা একটু টার্মটা তাহলে এটা আসলে অ্যাপিলেপসি না, এটা হবে প্রেগন্যান্সি। আচ্ছা একজন, আচ্ছা কাউসার আহমেদ শুভ একজন কোশ্চেন করেছে, প্রি ইকটাল পোস্ট ইকটাল স্টেট ব্রিফলি বলতেন একটু যদি। এটা তো আমার ফার্মাকোলজি, মানে প্রি ইকটাল হচ্ছে তোমার হচ্ছে যখন পেশেন্টের সিজার অ্যাটাক হওয়ার আগে, হ্যাঁ ওখানে অরা থাকে অরা থাকে না এরকম কারো ক্ষেত্রে থাকতে পারে। হ্যাঁ, সেগুলো হচ্ছে প্রি ইকটাল স্টেট। আর পোস্ট ইকটাল স্টেট হচ্ছে যে যখন একটা পেশেন্টের একটা কনভার্সন হওয়ার পরে যখন কনসাস রিগেইন করে, মানে কনসাস ফেরত আসে, তখন কিন্তু পেশেন্ট প্রথম দিকে কিছুটা কনফিউজড অবস্থা থাকে। হ্যাঁ, পেশেন্টের ইউরিনেশন হয়ে যায়, তারপর অনেক সময় তোমার ফিকালও বের হয়ে যেতে পারে, টাং বাইট হয়, এবং পেশেন্ট যেটা হয় কনফিউজড অবস্থা থাকে। তো ও যে তুমি যেটা কোশ্চেন করে হচ্ছে প্রি ইকটাল স্টেট আর পোস্ট ইকটাল স্টেট, এটা বেসিক্যালি ক্লিনিক্যাল কোশ্চেন। আর ওইটার জন্য কোনো ড্রাগ নেই, ড্রাগ তো অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগই। এন্ড প্রি ইকটাল স্টেট যেটা বলতেছো যে অ্যাপিলেপটিক আগের অবস্থাটা, যেটা সেটা সাধারণত ওটা ক্লিনিক্যালি যে অরা থাকলে অরা না থাকলে, কারো কারো ক্ষেত্রে অরা থাকে সিজারের ক্ষেত্রে, এগুলো ক্লিনিক্যালি পার্থক্য করার জন্য যে কোনটা পার্শিয়াল সিজার কোনটা জেনারেল সিজার। জেনারেল সিজার সাধারণত একটা কম থাকে, ফোকাল সিজারে একটা অরা থাকে। তো এগুলি আমার এই ফার্মাকোলজি লাইনে এটা অতটা তোমার ইয়ে না, যখন তোমরা নিউরো মেডিসিন বা মেডিসিনের যখন অ্যাপিলেপসি করবা তখন এটা বুঝবা যে কি একটা কন্ডিশন। আর পোস্ট ইকটাল স্টেট যেটা, সেটা হচ্ছে কনভার্সন হয়ে যাওয়ার পরে পেশেন্ট কনসাসনেস গেইন করেছে, বাট পেশেন্ট এখন কনফিউজ আছে, তখন যেটা করতে হবে পেশেন্টকে কেয়ারফুলি মানে অবজারভেশন রাখতে হবে, যাতে কোনো হঠাৎ করে মানে ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, পেশেন্টের কনভার্সন দেখলা, তো কনভার্সন থেমে গেল, পেশেন্টটা একটু কনসাসনেস ফেরত আসলো, কিন্তু ওই অবস্থায় দেখা যায় যে রাস্তার মধ্যে হচ্ছে হাঁটা ধরা শুরু করছে, তখন যেটা হয়ে যেতে পারে, তার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? আগুনের সামনে থাকলে আগুনে পড়ে যেতে পারে, পানির সামনে থাকলে পুকুরে পড়ে যেতে পারে। তো অ্যাক্সিডেন্ট এই কনফিউজড অবস্থা যাতে না হয় সেজন্য প্রোটেকশন নিতে হবে।
এটা আসলে ফার্মাকোলজিক্যাল না, এগুলো ম্যানেজমেন্টের মানে কনভার্সনের ম্যানেজমেন্টের যেটা হচ্ছে মেডিসিন লাইনে যেটা, সেটা যে পোস্ট ইকটাল স্ট্যাটাস মানে কি, প্রি ইকটাল স্ট্যাটাস মানে কি, এটা যতটুকু বলেছি এতটুকু। হ্যাঁ, আচ্ছা। আর ওই যে আমাদের কাছে কিন্তু ড্রাগ ট্রিটমেন্ট, তো ওই যে বললাম পোস্ট ইকটাল স্ট্যাটাস মানে যদি একবার কনসালটেশন ফেরত আসে তখন হলো আমাকে লং টার্ম কিছু ড্রাগ দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্রিটমেন্ট পারপাস। আচ্ছা, অ্যান্টি সিজার ড্রাগ এন্ড প্রেগন্যান্সি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্লাস হচ্ছে এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা প্রথম কথা হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ এই ওমেন হেলথে যখন একজন ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ যদি দেওয়া হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কেন? এটা যে কোনো পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় একটা কোশ্চেন থাকে এই তোমার অ্যান্টি সিজার ড্রাগের সাথে পেনিসিলিন। এটা মানে বাংলাদেশে বলো আর বিদেশে বলো, ওরা তো খুবই কনসার্ন প্রেগনেন্সি, ওদের যেহেতু এপিলেপসি যদি হয় ততটা মানে সাইড এফেক্ট কম থাকে, প্লাস যাতে সমস্যা না হয়, এই জন্য এই পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, যে যার মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি এপিলেপসির সাথে প্রেগনেন্সি যে রিলেটেড কিছু কোশ্চেন। এটা যে কোনো ক্লিনিক্যাল সাবজেক্টে বলো আর যে কোনো সাবজেক্টে বলো এটা চলে আসে। এবং এটা আমাদের টপ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে যদি ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ তার যদি অ্যাপিলেপসি থাকে, তাকে অ্যান্টি কনভালসেন্ট দিতে গেলে খুব জিনিস চিন্তা করতে হবে। তিনটা জিনিস চিন্তা করতে হবে। একটা হতে পারে কি, একটা হচ্ছে যে তার তাকে যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়, সেটা কিন্তু ড্রাগ ইন্টারাকশনের কারণে ফেল হতে পারে। যেটা আমি এই বানানটা ভুল হচ্ছে, ইন্টারাকশন, এটা ঠিক করে নিব পরে। একটা হচ্ছে ইস্যু কি কি আছে, একটা হচ্ছে ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজে দিতে অ্যান্টি কনভালসেন্ট থাকে তিনটা ইস্যু। একটা হচ্ছে তার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে ইন্টারাকশন হওয়ার মাধ্যমে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফেল করতে পারে, ফলে সে হয়তো প্রেগনেন্ট হয়ে যাবে, সে জানবেও না, হয়তো মনে করে আমি তো পিল খাই। আলটিমেটলি যেটা হবে যে তার পরে যখন প্রেগনেন্ট নিয়ে আসবে, তখন অলরেডি তার এই টেরাটোজেনিক অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগের এক্সপোজার হয়ে যায় অলরেডি, তখন কনজেনিটাল অ্যানোমালি হতে পারে। সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কি, পটেনশিয়াল টেরাটোজেনিক ইফেক্টস। কোন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগই আসলে সেফ না, এই কারণে যে কোনো ড্রাগের একটা টেরাটোজেনিক ইফেক্ট থাকতে পারে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ গুলো ভিটামিন কে এর মেটাবলিজম বাড়িয়ে দেয় প্রেগন্যান্সিতে। হ্যাঁ, ফলে বাচ্চার ভিটামিন কে ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। আমি প্রতিটা আবার আলাপ করতেছি এখন। প্রথম কথা হচ্ছে, ওকে, আচ্ছা, এখন একটা পেশেন্ট যখন ওমেন অফ চাইল্ড বেয়ারিং এজ যখন অ্যাপিলেপসি, তাকে অ্যান্টি এপিলেপসি ড্রাগ দিতে হবে, সে যদি বলে যে আমি প্রেগনেন্ট হতে চাই, তখন অবশ্যই তাকে কাউন্সিলিং করে দিতে হবে। এবং হচ্ছে তার কিছু প্রিপারেশন প্ল্যানিং প্রেগনেন্সি হতে হবে। কামটা হবে প্ল্যান্ড প্রেগনেন্সি। আনপ্ল্যান্ড প্রেগনেন্সি অ্যাপিলেপসি রোগীদের ক্ষেত্রে খুবই একটা গ্রিভাস কন্ডিশন। ঠিক আছে, অ্যাপিলেপসি রোগীদের ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সিটা হতে হবে টোটালি প্ল্যান্ড। আচ্ছা, এখন আসলে কিভাবে হবে? Congenital anomalies like neural tube defects, cleft lip, cleft palate, congenital heart defect, যেগুলো আমি বলেছিলাম ফেনাইটোনিন, সেগুলো সবগুলো হতে পারে আর মোর। অল ড্রাগস হ্যাভ তেরাটোজেনিক পটেনশিয়াল, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো ড্রাগই একদম সেফেস্ট 100% সেফ বলে কোনো অ্যান্টিবায়োটিক ড্রাগ মানে প্রেগন্যান্সিতে সেফ না, তবে স্টাডিতে দেখা গেছে কিছু কিছু কম হয়। ঠিক আছে, অল ড্রাগস হ্যাভ তেরাটোজেনিক পটেনশিয়াল। চান্স ইজ মোর হোয়েন হাই ডোজ অ্যান্ড পলিথেরাপি, যখন হাই ডোজ ইউজ করা হবে এবং মাল্টিপল ড্রাগ ইউজ করা হবে, তখন এই টেরাটোজেনিসিটির চান্সটা খুব বেড়ে যায়। সেফেস্ট ড্রাগ এখন পর্যন্ত তিনটা ড্রাগই সেফ ধরা হয়। একটা হচ্ছে লেভিটিরাসিটাম, নিউয়ার ড্রাগ, ল্যামোট্রিজিন এবং কার্বামাজিপিন। এই তিনটা ড্রাগই এখন পর্যন্ত প্রেগন্যান্সিতে সেফ ধরা হয়, লেভিটিরাসিটাম, ল্যামোট্রিজিন এবং কার্বামাজিপিন। Valproates are contraindicated and should be changed pre-conception period. এখন ভ্যালপ্রয়েড আমরা দেখলাম একটা ব্রড স্পেকট্রাম ড্রাগ, মাল্টিপল মেকানিজম অফ অ্যাকশন, ভেরি গুড ড্রাগ। এখন যদি একটা ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজকে ভ্যালপ্রয়েড দেওয়া হয়, তাহলে এবং সে যদি প্রেগনেন্ট হতে চায়, তাকে অবশ্যই ওই ভ্যালপ্রয়েডটাকে শিফট করে সেইফার যে ড্রাগগুলো আছে সেখানে নিয়ে আসতে হবে। তার আগে এটা কখনোই অ্যালাউ করা যাওয়া হবে না। ঠিক আছে, অ্যালাউ করা উচিত না। এটা হচ্ছে তোমার ভ্যালপ্রয়েড, কারণ ভ্যালপ্রয়েড খুবই স্পাইনা বাইফিডিয়া নিউরাল টিউব ডিফেক্ট খুব বেশি করে। ঠিক আছে, মেন্টাল করে, মেন্টাল কিছু হ্যান্ডিক্যাপ করে ফেলতে পারে। এই কথাগুলো কি ইম্পর্টেন্ট, যে লেভোটিরাসিটাম, ল্যামোট্রিজিন, কার্বামাজিপিন এখন ইউজ করা হয়। আচ্ছা,
চান্স ক্যান বি মিনিমাইজড বাই এ ট্রায়াল ফ্রি অফ ক্যান অ্যান্টিকনভালসেন্ট। এটা কি? এটা হচ্ছে একটা পেশেন্ট, ওকে, ওমেন অফ চাইল্ড বেয়ারিং এজ ভালো, এখন সে প্রেগনেন্ট হতে যাচ্ছে, তার হয়তো গত 1-1.5 বছর ধরে কোনো কনভালশন হয়নি। এখন যদি কারো 1.5-2 বছর ধরে কনভার্সন না থাকে, তার ক্ষেত্রে আমি ওষুধটাকে বন্ধ করেও ট্রায়াল দিতে পারি, যে কয়েকদিন ঠিক আছে 6 মাস দেখি, ওষুধ বন্ধ করে 6 মাস ওষুধে। এটা আমি আমার থেকে বলছি, ক্লিনিশিয়ান আরো স্পেসিফিক বলবে, আমি আমার কথা টান বলছি যে হয়তো 1-1.5 বছর 2 বছর ধরে তার কনভালশন নেই, তাকে অ্যান্টিকন ভ্যালপেটের খুব ভালো কন্ট্রোলে ছিল, এখন আমি একটা করতে পারি যে ঠিক আছে বন্ধ করে দিয়ে 6 মাস দেখলাম, যদি দেখা যায় যে না তখন আর কনভালশন হয় না, তাহলে তাকে ড্রাগ ছাড়াই প্রেগনেন্সি অ্যালাউ করা যেতে পারে। আর যদি কন্ট্রোল না হয় তখন যেটা হবে, মনোথেরাপি দিতে হবে, ওই যে সেফার যে ড্রাগগুলো বললাম, এবং অ্যাটেনশন দিতে হবে ড্রাগ ডোজের ব্যাপারে, ভেরি ইম্পর্টেন্ট, ড্রাগ ডোজটা খুব ইম্পর্টেন্ট। আর ফোলেট সাপ্লিমেন্টেশন অবশ্যই শুরু করে দিতে হবে ফ্রম প্রি কনসেপশন পিরিয়ড, যখন থেকেই সে প্ল্যান করবে প্রেগনেন্সি তখন থেকেই তাকে ফোলেট সাপ্লিমেন্ট শুরু করতে হবে, এটা মাস্ট। ফোলেট সাপ্লিমেন্ট শুরু করে দিতে হবে প্রি কনসেপশন পিরিয়ড থেকে, এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি এটা চলবে, ঠিক আছে? এখন তো প্রেগনেন্সিতে এমনিতে ফোলেট সাপ্লিমেন্ট চলে, এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আগে থেকে শুরু করতে হবে, প্রি কনসেপশন পিরিয়ড 6 মাস আগে থেকে শুরু করতে হবে। ওকে, এখন আসো এনজাইম ইনডিউসিং যে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ যেগুলো আছে ম্যাক্সিমামই কি করে, ভিটামিন কে ডেফিসিয়েন্সি করে ইন দ্য নিউবর্ন। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টর গুলো আছে 2, 5, 9, 10 মনে করতে, এখন আপাতত এক্সাক্টলি মনে নেই, 2, 5, 9, 10 হওয়ার কথা, 2, 7, 9, 10, 2, 7, 9, 10, যাই হোক, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো সিনথেসিস কমে যায়, ফলে যে ঘটনাটা ঘটে, ব্লিডিং শুরু হতে পারে বাচ্চা, এবং ইন্ট্রাসেলুলার হেমারেজ হয়। এই জন্য কি করতে হবে, ভিটামিন কে 1 ইনজেকশন তোমার হচ্ছে মানে ইনজেকশন বা ট্যাবলেট যেতে হোক 10 মিলিগ্রাম পার ডে ফ্রম লাস্ট মান্থ অফ জেস্টেশন শুরু করে দিতে হবে প্রোফাইলেটিক্স। মাদারের লাস্ট মান্থে হয়তো 32 উইকস থেকে শুরু করতে হবে, লাস্ট মান্থ যেটা, সেখানে অবশ্যই তাকে ভিটামিন কে 1 দিতে হবে মাদার, যাতে ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে বাচ্চার ব্লিডিং না হয়, ঠিক আছে? এই হলো অ্যান্টি এপিলেপটিকের টপিকস, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক কোশ্চেন আসে, এবং অনেক বড় এবং অনেক কঠিন, এটা আমরা স্বীকার করতে হবে, তোমাদের জন্য এটা অনেক কঠিন মনে রাখা, কিন্তু ওই যে বারে বারে পড়তে পড়তে এবং ইম্পর্টেন্ট কথাগুলো পড়তে পড়তে একসময় মনে আসবে, একটু বুঝে পড়তে হবে, আর কিছু তো ইফেক্ট মুখস্থ করতে হয়, ফার্মাকোলজিতে ড্রাগের ইফেক্ট মুখস্থ না করলে হবেও না, কিন্তু তো আবিষ্কার করার কিছু নাই, আমরা ড্রাগ আবিষ্কার করিও না, সবই হচ্ছে আমাদের ইনফরমেশন দেয়, আমরা এগুলো ইউজ করি, তাই না? তো এই হচ্ছে আমাদের ফার্মাকোলজির মানে এপিলেপসির আমার শেষ ক্লাস, আগে যেটা নিয়েছিলাম ক্লাস, এই ক্লাসটা শুধু কথাই বলে যাই, ওয়ান ওয়ে ক্লাসগুলোতে আসলে খুবই আমি সাধারণত এভাবে ক্লাস নেই না, ইন্টারেক্টিভ বইতেই নেই, কিন্তু এখানে এই অ্যান্সার করার পরে তোমাদের ওখানে যায় 30 সেকেন্ড পরে, সে 30 সেকেন্ড পরে আবার কোশ্চেন অ্যান্সার কমেন্টস আকারে আস্তে আস্তে আসলে কন্টিনিউটিটা থাকে না। যাই হোক, ক্লাসগুলো নিয়ে গেলাম, যদি কারো ভালো লাগে, মানে কারো সাহায্য হয়, এটাই সাকসেস। আপাতত আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু ওয়েট করি, একটা মিনিট দেখি, কারণ যেহেতু কোশ্চেনটা যায়ও দেরি করে, কারো কোনো কোশ্চেন বা কমেন্টস থাকলে একটু বলতে পারো। এই মানে একটা পেশেন্টের এই কোশ্চেন গুলো আমরা ভাইবাতে খুব করি, যেটা ওমেন অফ চাইল্ড বেয়ারিং এজ, সে এপিলেপসি ড্রাগ খায়, সে প্রেগনেন্ট হতে চায়, তোমরা তুমি কিভাবে কি করবা, এটা আমাদের আমাদের খুব পেট কোশ্চেন প্রফের ভাই। আর একটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজমেন্ট, এই দুটা খুব তোমার হচ্ছে একটু ভালো করে জানতে হবে কোন স্টেজে কোনটা দিবা, এই দুটা হচ্ছে খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস। আর বিভিন্ন ইন্ডিভিজুয়াল ড্রাগ প্লাস সাইড ইফেক্ট, তার মধ্যে বললাম তো ফেনাইটুইন, ভালপ্রোয়েট, কার্বামাজিপিন, আর ফেনোবারবিটন আর ডায়াজিপাম তো এজ এ পার্ট অফ বেনজোডিয়াজিপিনস এক্সিডেটিভ ইফেক্টে চলে আসে, এই কটা ড্রাগ কি খুবই মানে জানতে হবে। আর কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে তাহলে।
আল্লাহ হাফেজ। আশা করি নেক্সট নেক্সট উইকে তো ক্লাস আসলে ঈদের জন্য হতো, আর ঈদের জন্য নেক্সট উইকে ক্লাস দিব না, এরপরের সপ্তাহ ইনশাল্লাহ যদি নেই কোনো টপিকস এর উপরে আমি জানিয়ে দিব কোন টপিকস এর উপরে নিব। আমি তো সিলেটিভ অ্যাঞ্জিওলাইটিসটা নিয়েছি আর হচ্ছে অ্যান্টি এপিলেপটিক নিলাম। এরপরে আসলে বাকি থাকে হচ্ছে মানে মাইগ্রেনটা বাকি থাকে। আর হচ্ছে ওই যে আচ্ছা দেখুন কোনটা নিই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।